হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, এসে গিয়েছে সেই শুভ দিন, যে শুভ দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করেছিলাম। সমগ্র শুভ তিথিগুলোর মধ্যে অন্যতম শুভ তিথি হল এই শিবরাত্রি ব্রত বা শৈব চতুর্দশী ব্রত। আর আমরা তা পালন করব। তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে এই তিথি পালন করতে হয়। তোমরাও পালন করবে আশ্রমে। আগামী 10ই মার্চ, 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ 2013 এই উৎসব অনুষ্ঠিত হবে। ভক্তগণ, বহু চিঠি এসে পৌঁছেছে। যে চিঠিটি আজকে মনোনীত হয়েছে, সেটি সম্পর্কে বলবো। গতদিন আমি চিঠি সম্পর্কে কিছুটা বলে দিয়েছিলাম। আজকে চিঠিটি আবার একবার পড়ছি। হরি ওং নমঃ শিবায়। শ্রদ্ধেয় বাবা, প্রণাম নেবেন। মলয় কান্তি স্বর্ণকার লিখছি, বাসস্থান জলপাইগুড়ি, জন্ম তারিখ 25/11/1968, সময় রাত্রি 8:51, ময়মনসিংহ, বাংলাদেশ। ছোটবেলা থেকেই লড়াই করেছি, তবে এতটুকু শান্তি কোনোদিন পাইনি। শান্তি পাবো কি? সুখের মুখ কি জীবনে দেখতে পাবো? তোমার লেখা একটু অস্পষ্ট বাবা, ঠিক আমার বুঝতেও অসুবিধে হচ্ছে। মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যায়, তখন যা খুশি যাকে তাকে বলে ফেলি। এভাবে 3টে চাকরি ছেড়েছি। বর্তমানে ব্যবসা করছি, কিন্তু মাঝে মাঝে কাস্টমারদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি। প্রতিকার বলবেন, মলয় কান্তি স্বর্ণকার। বাবা, তুমি এই চিঠি লিখেছ, তোমার মধ্যে যে সমস্যা আছে, তোমার মধ্যে রাগ বা ক্রোধ অত্যন্ত বেশি হয়ে যায়। এটি হলো তোমার মূল সমস্যা। বাক্য এক শক্তি বাবা। বাক্যের মাধ্যমে, শুভ বাক্যের মাধ্যমে, পজিটিভ বা ধনাত্মক বাক্যের মাধ্যমে তুমি সম্পর্ককে জুড়তে পারো। বহু দূরের লোক তোমার কাছে আসতে পারে, বহু শত্রু তোমার মিত্র হতে পারে। আবার ঋণাত্মক বা নেগেটিভ বাক্যে, ক্রূর বাক্যে সম্পর্ক ভেঙে যায়। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এই বাক্যের জন্যই। সেখানে দুর্যোধন বলেছিল, ওই ভিখারি পাণ্ডবদের আমি বিনা যুদ্ধে এক সূচের আগার জমিও দেব না। পাঞ্চালীও সেরকম কথাই বলেছিল যে দুঃশাসনের বুকে রক্ত ছাড়া আমি এই চুল বাঁধব না। ক্রূর বাক্য মানুষের জীবনে ধ্বংসের কারণ হয়ে থাকে, সমস্যার কারণ হয়ে থাকে। তো তুমি বুঝতে পেরেছো, ভগবানের অসীম কৃপা যে তুমি বুঝতে পেরেছো যে ক্রূর বাক্য তোমার জীবনে ক্ষতি করছে। ভগবানের কৃপা আছে বলেই তুমি এ কথা বুঝতে পেরেছো।
বাক্য হয় আমাদের জন্মকুণ্ডলিতে যে লগ্ন থাকে, লগ্নের দ্বিতীয় ঘর থেকে বাক্য বিচার করতে হয়। লগ্নের দ্বিতীয় ঘর থেকে বাক্য বিচার করতে হয়। আর তোমার এখানে লগ্নের দ্বিতীয় পতি হলো রবি। রবি এখানে অনুরাধা নক্ষত্রে আছে, শনির নক্ষত্রে আছে। যে শনি তোমার রাহুর সাথে পীড়িত, শনি রাহু বাধা বিপত্তি যোগ তোমার জন্মকুণ্ডলিতে তৈরি হয়েছে, এবং মঙ্গল এবং শনি বিষ যোগও তৈরি হয়েছে। মঙ্গল এবং রাহু ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে। তো সে কারণে তোমার এত ক্রূর বাক্য তুমি বলে ফেলো। তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা তো করো, কিন্তু তা পারছো না। বাক্যের বিশিষ্টতা, ভয়াবহতা বোঝানোর জন্য আমি তোমাদের আরো দুটো কথা বলি। একবার জিভ আর দাঁতের মধ্যে কিছু কথাবার্তা হয়। মুখের মধ্যে একটি দাঁত নড়ে গিয়েছে। মুখের মধ্যে একটি দাঁত নড়ে গিয়েছে। আর দেখবে জিভের কাজ হলো সারা মুখের মধ্যে কোথায় কি হচ্ছে সে বিষয়ে খবর নেওয়া। সমস্ত মুখের মধ্যে কোথায় কি হচ্ছে সে বিষয়ে খবর নেওয়া হলো জিভের কাজ। তো জিভ কি করছে? একটা দাঁত যে নড়ে গিয়েছে, জিভ বারবার গিয়ে সেখানেই আঘাত করছে। জিভ বারবার গিয়ে সেখানেই আঘাত করছে। ফলে দাঁতটির খুব কষ্ট হচ্ছে। দাঁতটি জিভটাকে বলছে যে দেখো, তুমি আমাকে এরকমভাবে যদি আঘাত করো আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে এভাবে আঘাত করো না। জিভটা গিয়ে বারবার দাঁতটাকে নাড়িয়ে দিচ্ছে। তো জিভ সে কথা শোনে না। দেখবে মুখের মধ্যে কোথাও কিছু হোক, জিভ বারবার সেখানেই যাবে, জিভ বারবার সেখানেই গিয়ে পৌঁছবে। তখন এইভাবে একবার, দুবার, 10 বার চলতে থাকে। দাঁত যতবারই বলে যে দেখো আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু জিভটি সে কথা শোনে না। জিভ বারবারই দাঁতকে গিয়ে ধাক্কা মারছে। তখন দাঁতটি বলে যে দেখো জিভ, তুমি যদি আমাকে বারবার এভাবে ধাক্কা মারো, বারবার এভাবে আমাকে কষ্ট দাও, বারবার এভাবে তুমি আমাকে আঘাত করো, তাহলে এবার কিন্তু আমি আর চুপ থাকবো না। এবার কিন্তু আমি বাকি দাঁতদের বলে দেব। আমি ওপরের নিচের সমস্ত দাঁতকে বলে দেব যে তুমি আমাকে কিভাবে কষ্ট দিচ্ছ। জীব সে কথা শুনেও সে একই কাজ করে চলেছে। সে বারবার গিয়ে দাঁতটিকে ধাক্কা দিচ্ছে। তখন দাঁতটি আর বাকি সমস্ত দাঁতকে বলছে, সমস্ত দাঁতকে এই ব্যাপারটি জানিয়েছে যে দেখো, আমি বারবার বলা সত্ত্বেও এই জীব কিন্তু থামছে না। আমি বারবার বলা সত্ত্বেও জীব আমাকে বারবার এসে ধাক্কা দিচ্ছে। কারণ দেখবে তোমাদের মুখে যাদের সমস্যা হয়, মুখের একটা কোথাও যদি ছুলে যায়, কেটে যায়, জীব দেখবে বারবার সেখানে গিয়ে দেখবে, বারবার গিয়ে দেখবে সেখানে ধাক্কা দেবে, বারবার গিয়ে পৌঁছবে। তো দাঁতটি বারবার বলা সত্ত্বেও জীব তার কথা শুনল না। তখন জীব যখন বারবারই ওই দাঁতটিকে গিয়ে ধাক্কা দিচ্ছে, তখন দাঁতটি বলল যে এবার আমি সবাইকে বলে দেব, সব দাঁতকে বলে দেব, ওপরের দাঁত, নিচের দাঁত, সব দাঁতকে বলে দেব যে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। জীব কথা না শোনাতে দাঁত সবাইকে বলেও দিয়েছে। ওই দাঁতটি বাকি সব দাঁতকে বলে দিয়েছে যে দেখো, জীব আমাকে এরকমভাবে কষ্ট দিচ্ছে, জীব কিছুতেই কিন্তু
আমার কথা শুনছে না, আমার গোড়াটা নড়ে গেছে, আরও বারবার এসে আমাকে ধাক্কা দিচ্ছে। এই কথা শুনে বাকি 32টা দাঁত, দাঁত কটা থাকে? 32টা। তো 32টা দাঁত জিভকে ঘিরে ধরেছে। জিভকে ঘিরেই তো রাখে 32টা দাঁত, ওপরে আর নিচে। দাঁতিদের ভীষণ ভীষণ আকৃতি। দাঁত সমস্ত খাবারকে, শক্ত খাবার, ফল, কাঁচা ফল, আখ, যারা মাছ মাংস খায়, মাছ মাংস, হাড় গুড়িয়ে দেয় দাঁত। তো বলছি যে দেখো, আমরা 32টা দাঁত আছে আর তুমি একা জীব। আমরা 32টা দাঁত আছে আর তুমি একা জীব। আমাদের কারোর কাজ ছেঁড়া, কারোর কাজ কাটা, কারোর কাজ কামড়ানো, কারোর কাজ চেবানো, কারোর কাজ গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। আমরা সবাই মিলে যদি তোমাকে আক্রমণ করি জীব, তুমি কি করবে? আমরা সবাই মিলে যদি জীব তোমায়, তুমি তো একা, আমরা 32টা দাঁত, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওপরে নিচে, সামনে পিছনে, আমরা যদি তোমাকে আক্রমণ করি, তোমরা কি করবে? যে তুমি এরকম করছো বারবার, যে তুমি যে দাঁতটিকে যে কষ্ট দিচ্ছ, আমরা যদি ঘিরে ধরি, তোমরা কি করবে? তুমি তো একা, আমরা তো 32টা দাঁত, তুমি একা, তুমি কি করবে? তোমাকে আমরা টেনে ছিঁড়ে কেটে চিবিয়ে ফেলবো। জীব বলছে তাই নাকি? হ্যাঁ, তোমরা আমাকে কিছু করার আগেই, জীব বলছে, কি বলছে জীব শোনো। তুমি এখানে লিখেছো বাবা যে আমার যখন মাথা গরম হয়ে যায়, যাকে তাকে যা খুশি বলে ফেলি, এভাবে 3টি চাকরি আমি ছেড়েছি। তখন জীব কি বলছে শোনো। জীব বলছে 32টা দাঁত, আমায় কিছু করার আগে শোনো, আমাকে ছোবার আগে শোনো। তোমরা আমাকে ছোবার আগেই আমি এমন কিছু বলবো এই জীব দিয়ে, আমি এমন কিছু বলবো এই জীব দিয়ে, যে সাথে সাথে এই বাইরের যত লোকজন দেখছো না, তোমার আশেপাশে যত লোকজন দেখছো না, এরা তোমার 32টা দাঁতকে মুখের বাইরে ফেলে দেবে। এই 32টা দাঁতকে মুখের বাইরে ফেলে দেবে। তো দাঁত কত শক্তিশালী, জীব তার থেকেও বড় শক্তিশালী। সংসারকে জুড়ে থাকে জীব, জুড়তে পারে জীব, সম্পর্ককে জুড়তে পারে এই বাক্য। দুটো মিষ্টি কথা, দুটো স্নিগ্ধ কথা, দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে চলে আসবে। তোমার থেকে দূরে থেকেও সে তোমার কাছে থাকার অনুভব মনে করবে। আর এই জীব দিয়ে যদি দুটো ক্রূর বাক্য বলে দাও না, দুটো না, একটি শব্দ যদি বলে দাও, সংসারকে ভেঙে দেবে, যুদ্ধ তৈরি করে দেবে এই জীব। তো বাবা, ভগবানের অসীম কৃপা, ভগবানের অসীম কৃপা যে তুমি বুঝতে পেরেছো যে তোমার এই বাক্য, তোমার এই মাথা গরম, তোমার এই বাক্য, ক্রূর বাক্য তোমার জীবনকে নষ্ট করছে। 3টে চাকরি তুমি ছেড়েছো বা হারিয়েছো। তো বাবা, এই ক্রূর বাক্যের জন্য তোমাকে আমি দুটো ব্রতর কথা বলি। তুমি জন্ম অষ্টমী ব্রতটা তুমি পালন করো। তুমি জন্ম অষ্টমী ব্রতটা তুমি পালন করবে, এবং তুমি জন্মাষ্টমী ব্রতর সাথে তুমি অবশ্যভাবে শ্রাবণ পূর্ণিমা ব্রতটা পালন করবে। তুমি অবশ্যভাবে শ্রাবণ পূর্ণিমা ব্রতটা পালন করবে। বাবা, তুমি জীবনে ব্যবসা করছো, কিন্তু তোমার এত মাথা গরম যে তুমি মাঝে মাঝে তোমার কাস্টমারদের সাথেও তুমি বিতণ্ডায় জড়িয়ে পড়ছো। তো এই যে দাঁত এবং জিভের কথাটা তোমাকে বললাম বাবা, এটা তুমি মনে রাখবে। বাক্য বলো না, যখন তোমার খুব রাগ হয়ে যায় মৌন থাকার চেষ্টা করো, কিন্তু ক্রূর বাক্য বলো না। তুমি তোমার কাস্টমারদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছো,
এর ফলে তোমার ব্যবসায়িক জীবন নষ্ট হচ্ছে এবং তোমার সামাজিক জীবনও নষ্ট হচ্ছে। যদি তোমার খুব রাগ হয়ে যায় বাবা, তাহলে তুমি সেই সময়টা তুমি মাটির দিকে তাকাবে, তোমার ডান পায়ে বুড়ো আঙুলের দিকে তাকাবে। তুমি তখন মাটির দিকে তাকাবে এবং তোমার ডান পায়ে বুড়ো আঙুলের দিকে তুমি তাকাবে। এবং যখন তোমার খুব রাগ হয়ে যায়, যদি পারো তুমি সেই জায়গা থেকে সরে যাবে, সেই জায়গা থেকে তুমি সরে যাবে, সেই জায়গা থেকে তুমি চলে যাবে, কখনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বে না। তুমি যে জিনিসে ব্যবসা করছো বাবা, আমি এখানে যা দেখছি সম্ভবত তুমি লোহার ব্যবসা করছো, লোহা পার্টস হার্ডওয়্যারের বিজনেস করছো তুমি। আমি যতদূর তোমার ছকে দেখছি তুমি লোহা হার্ডওয়্যারের বিজনেস, কলকবজা, সিমেন্ট বালি রড ইত্যাদি তুমি ব্যবসা করছো। এর ফলে তোমার মার্কেটে অনেক টাকা পড়ে রয়েছে। তোমার এই ব্যবসাটা তোমার পক্ষে ঠিক শুভ হচ্ছে না। এই ব্যবসাটা তোমার পক্ষে খুব ভালো হচ্ছে না বাবা। তোমার পক্ষে খুব ভালো হতে পারে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে যদি তুমি কাজ করো। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে যদি তুমি কাজ করো, সেটা তোমার পক্ষে খুব ভালো হতে পারে। ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স তোমার জন্য সবচেয়ে ভালো হবে। এছাড়া তোমার জন্য কাঁচের ব্যবসা ভালো হবে, চশমা, কাঁচ ইত্যাদি ব্যবসা তোমার জন্য ভালো হবে তোমার পক্ষে। এছাড়া কসমেটিক্স বা ব্যাগের কাজে তোমার পক্ষে ভালো হবে। কসমেটিক্স বা ব্যাগ তোমার পক্ষে ভালো হবে, তবে লেদার ব্যাগ অত ভালো হবে না তোমার জন্য কিন্তু কাপড়ের ব্যাগ বা রেক্সিন ইত্যাদি বেশি ভালো হবে। লেদার কাজটা অত বেশি ভালো হবে না, কারণ লেদারের কাজটা বিচার করতে হয় শনি থেকে। তোমার এখানে সপ্তম প্রতি শনি রাহুর সাথে আছে। লেদার বাদ দিয়ে তুমি ব্যাগের কাজও করতে পারো। তুমি কখনো পার্টনারশিপে কাজ করবে না, তুমি কখনো পার্টনারশিপে বিজনেস তুমি কখনোই করবে না, সেটা তোমার পক্ষে শুভ হবে না। তোমার প্রথম জীবন বাবা তুমি খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটিয়েছো, তুমি খুব লড়াইয়ের মধ্য দিয়ে কাটিয়েছো, এখনও তুমি লড়াই করছো। তোমার মনে খুব দুশ্চিন্তা আছে। তুমি নিজেকে নিয়ে চিন্তা কম করো, কিন্তু তুমি পরিবার এবং সন্তান নিয়ে চিন্তা বেশি করো। বাবা তুমি নিজেকে নিয়ে চিন্তা কম করো, কিন্তু তুমি পরিবার এবং সন্তান নিয়ে চিন্তা বেশি করো। এখনো তুমি ভালো বাড়িঘর করে উঠতে পারোনি। তোমার 1968 সালে তোমার জন্ম। 1968 সালে তোমার জন্ম, তাহলে এখন তোমার বয়স কত হচ্ছে বাবা? তোমার এখন প্রায় 44+ বয়স হচ্ছে বাবা। তোমার এখন প্রায় 44+ বয়স হচ্ছে। আমি তোমার জীবন সম্পর্কে বলে দিই। এতদিন পর্যন্ত তো তুমি অনেক সংগ্রাম, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তো তুমি কাটিয়েছ। 46 বছর 3 মাসের পর তোমার কর্মজীবনে আরও শুভ পরিবর্তন আসবে। 46 বছর 3 মাসের পর তোমার কর্মজীবনে আরও শুভ পরিবর্তন আসবে। 48 বছর 4 মাসের পর তোমার কর্মে আরও উন্নতি হবে। 48 বছর 4 মাসের পর তোমার কর্মে আরও উন্নতি হবে এবং 50 বছর 3 মাসের পর তোমার আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে। 50 বছর 3 মাসের পর তোমার আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে এবং 54 বছর 9 মাসের পর তোমার জীবনে ভালো বাড়িঘর হবে। 54 বছর 9 মাসের পর তোমার জীবনে ভালো বাড়িঘর হবে। 51 বছর 3 মাস থেকে শুরু করে 53 বছর 9 মাসের মধ্যে তোমার একটু শরীর খারাপ হতে পারে। ওই সময় তোমার একটু রোগ ভোগ হতে পারে, ও সময় তোমার একটু অপারেশন হতে পারে। এই সময়টা তুমি সাবধান থাকবে। সন্তান জীবনে বাবা তুমি সুখী হবে। সন্তান জীবনে তুমি সুখী হবে। সন্তান থেকে তুমি ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য, সম্মান সব কিছুই পাবে। সন্তান জীবনে বাবা তুমি সুখী হবে। সন্তান থেকে তুমি ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য, সম্মান সব কিছুই পাবে। তোমার জীবনে যে অনেক ভ্রমণ আছে এমন নয়, তোমার জীবনে কিছু ভ্রমণ হবে,
তবে পূর্ব ভারতেই তোমার বেশি ভ্রমণ হবে, তোমার সম্পত্তি তুমি স্ত্রীর সাথে জয়েন্ট নামে করতে পারো, সেটা তোমার জন্য বেশি শুভ হবে। তোমার ঘর সম্পত্তি তুমি স্ত্রীর সাথে জয়েন্ট নামে করতে পারো, সেটা তোমার জন্য বেশি শুভ হবে। এবং 68 এবং 58 বছর 3 মাসের পর তোমার 58 বছর 3 মাসের পর তোমার কিছু স্বপ্ন পূরণ হবে। 58 বছর 3 মাসের পর তোমার কিছু স্বপ্ন পূরণ হবে এবং 56 বছর 2 মাস থেকে শুরু করে 59 বছর 5 মাসের মধ্যে, 56 বছর 2 মাস থেকে শুরু করে 59 বছর 5 মাসের মধ্যে তোমার জীবনে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, জীবনে তুমি 71 বছর বয়স পর্যন্ত কর্মশীল থাকবে এবং তুমি 74 বছরেরও বেশি বাঁচবে। জীবনে তুমি 71 বছর বয়স পর্যন্ত কর্মশীল থাকবে এবং 74 বছরেরও বেশি বাঁচবে। লোহা বা মোটরসাইকেল, লোহায় আঘাত বা মোটরসাইকেল থেকে তুমি সাবধান থাকবে। তোমার পায়ে বা কোমরে আঘাত লাগতে পারে, নখের কোনো প্রকার সমস্যা, অর্শ বা পাইলস এবং জন্ডিস থেকে তুমি সাবধান থাকবে, আর্থাইটিস থেকে তুমি সাবধান থাকবে। তোমার জীবনে কোনো প্রকার মামলা মোকদ্দমা বা মিথ্যে বদনাম থেকে তুমি সাবধান থাকবে। ইতিমধ্যে তোমার জীবনে 2 বার কোনো প্রকার মিথ্যে বদনাম হয়েও গিয়েছে, কোনো প্রকার মিথ্যে বদনাম হয়ে গিয়েছে। আমি বলে দেব তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা। বাবা তুমি একটুখানি লিখে নেবে। তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা 1, 2, 7, 9, 10, 11, 16, 18, 19, 20, 25, 27, 28 এবং 29। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার জন্য শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে। তোমার জন্য অশুভ সংখ্যা হলো 4, 7, 8, 13, 16, 17, 22, 25, 26 এবং 31। এই সমস্ত তারিখ আর সংখ্যাগুলো তোমার পক্ষে অশুভ। যদি তোমার বিশেষ কোনো কাজ না পড়ে, তাহলে এইসব তারিখে শুভ কাজ তুমি করো না, এগুলো তোমার পক্ষে অশুভ তারিখ। তোমার জন্য মধ্যম তারিখ হলো 6, 15 এবং 24। যদি নক্ষত্র শুভ থাকে তাহলে তুমি এইসব তারিখে শুভ কাজ করতে পারো। এবারে বলে দেব তোমার জন্য শুভ রং। ক্রিম রং তোমার জন্য শুভ, সাদা তোমার জন্য শুভ এবং হলুদ তোমার জন্য শুভ। বাবা সাদা তোমার জন্য খুবই শুভ এবং সাদা বডি পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। সাদা তোমার জন্য খুবই শুভ। ওং হলো তোমার জন্য মঙ্গলময় চিহ্ন। তোমার ঘরে দরজার ওপর, আলমারির ওপর তুমি ওঙের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনে তুমি ওঙের ছবি রাখবে। তোমার শোবার ঘরের দেওয়ালেও তুমি ওঙের স্টিকার লাগাবে। তোমার জন্মকুণ্ডলীটি কটি স্টার পেয়েছে? বাবা তুমি লিখে নাও। তোমার জন্মকুণ্ডলীটি 16টি স্টার পেয়েছে। তোমার জন্মকুণ্ডলীটি 16টি স্টার পেয়েছে। এবং তোমার জন্য শুভ মন্ত্র বলে দেই, তুমি একটু লিখে নেবে। ধরিণী গর্ভ সম্ভুতং, ধরিণী গর্ভ সম্ভুতং, বিদ্যুৎ কান্তি সমপ্রভং, বিদ্যুৎ কান্তি সমপ্রভং, কুমারং শক্তি হস্তং চ,
কুমারং শক্তি হস্তং চ মঙ্গলং প্রণম্যহ। মঙ্গলং প্রণম্যহ। এই মন্ত্রটা তুমি ঘুম থেকে উঠে তুমি জপ করবে, অথবা তুমি রাতে শোবার আগেও করতে পারবে। 3 বার তুমি এই মন্ত্রটা জপ করবে। তোমার জন্য শুভ নিয়ম, প্রতি সোমবার তুমি আপাং গাছের মূল দিয়ে সাদা চন্দনের একটি করে টিক্কা নেবে। প্রতি সোমবার তুমি আপাং গাছের মূল দিয়ে সাদা চন্দনের একটি করে টিক্কা নেবে। প্রতি বৃহস্পতিবার তুমি স্নানের জলে 1 টুকরো নীল গুলঞ্চ দিয়ে স্নান করবে। প্রতি বৃহস্পতিবার তুমি স্নানের জলে 1 টুকরো নীল গুলঞ্চ দিয়ে স্নান করবে। তোমার জন্মকুণ্ডলিতে কি কি শুভ যোগ এবং কি কি অশুভ যোগ আছে বাবা সেটা বলে দেই। তোমার জন্মকুণ্ডলিতে খালা যোগ আছে, এটি একটি অশুভ যোগ। তোমার জন্মকুণ্ডলিতে খালা যোগ আছে, এটি একটি অশুভ যোগ। শুভ বেশি যোগ আছে, এটি একটি শুভ যোগ। শুভ বেশি যোগ আছে, এটি একটি শুভ যোগ। শুভ বাসি যোগ আছে, এটি একটি শুভ যোগ। অস্থির যোগ আছে, এটি একটি অশুভ যোগ। তোমার জন্মকুণ্ডলিতে অস্থির যোগ আছে, এটি একটি অশুভ যোগ। তোমার জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে, সেকেন্ড রাজযোগ আছে এটি, বা দ্বিতীয় রাজযোগ আছে, এটি একটি শুভ যোগ। দারিদ্র যোগ আছে, এটি একটি অশুভ যোগ। দারিদ্র যোগ আছে, এটি একটি অশুভ যোগ। এবং দেহ পুষ্টি যোগ আছে, এটি একটি শুভ যোগ। এবং সদা সঞ্চার যোগ আছে। তোমার জন্মকুণ্ডলিতে সদা সঞ্চার যোগ আছে, এটি একটি মিশ্র যোগ। এটি কিছুটা শুভ ফল এবং কিছুটা অশুভ ফল দিয়ে থাকে। তোমার জন্মকুণ্ডলিতে মূলত খারাপ যোগ যেটা রয়েছে সেগুলো একটু লিখে নেবে তুমি। তোমার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহু ছন্নছাড়া যোগ আছে, এটি বিশেষ খারাপ যোগ। সে কারণেই ছন্নছাড়া অবস্থায় তুমি আছো। একবার যে চাকরি করছো ছাড়ছো, আবার একবার চাকরি করেছো আবার তুমি ছেড়েছো, বারবার তোমার এরকম ছাড়ছো। আবার তুমি ব্যবসা করছো, কিন্তু কোনোটাতেই তোমার স্থায়ীভাবে সফলতা হচ্ছে না। তোমার কি হচ্ছে, তোমার এখানে ছন্ন ছাড়ার মতো জীবনটা তোমার কাটছে। জীবনের জন্মের পর থেকে তোমার ছন্ন ছাড়ার মতো কাটছে। এবং তোমার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শনি 20 যোগ আছে। মঙ্গল এবং শনি তোমার জন্মকুণ্ডলিতে 20 যোগ আছে, এটিও একটি অশুভ যোগ। এই 20 যোগের কারণে তুমি শত্রুতার সম্মুখীন হয়ে যাও, প্রচণ্ড রাগ হয়ে যায় তোমার মধ্যে। রাগ তোমার সহজে কন্ট্রোল হয় না, এই 20 যোগের কারণে তোমার এই রাগটা হয়। এবং তোমার জন্মকুণ্ডলিতে শনি আর রাহু বাধা বিপত্তি যোগ আছে। কোনো কাজই তোমার এক চান্সে হয় না, সব কাজেই তোমার বাধা আসে। আর বাধা আসে বলে তোমার মধ্যে রাগ খুবভাবে বেড়ে যায়, তোমার মধ্যে ইরিটেশনও ভীষণভাবে বেড়ে যায়। এই রাগ আসে বলে তোমার মধ্যে ইরিটেশন আরও বেশি বেড়ে যায়। এবং তোমার জন্মকুণ্ডলিতে আর কি রয়েছে না, বৃহস্পতি এবং রাহু গুরু চণ্ডাল দোষ আছে। ফলে সেভিংস কিছু হয় না। যে কটা পয়সাও জমাও সেটাও 6 মাস পর, 9 মাস পর, 10 মাস পর আবার খরচা হয়ে যায়। স্থায়ীভাবে তোমার কিন্তু ধন সঞ্চয় হয় না, স্থায়ীভাবে তোমার কিন্তু সেভিংস হয় না, এই গুরু চণ্ডাল দোষের কারণে। তোমার জন্মকুণ্ডলিতে যে ভালো যোগটি রয়েছে, খুব সুন্দর একটি যোগ রয়েছে, সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। তুমি মনের দিক থেকে, তুমি আত্মার দিক থেকে অত্যন্ত উচ্চ আত্মার, উচ্চ মনের এক মানুষ। তুমি মনের দিক থেকে, আত্মার দিক থেকে অত্যন্ত উচ্চ আত্মার, উচ্চ মনের এক মানুষ। তুমি চেষ্টা করবে বাবা
এই শিবরাত্রি থেকে শুরু করে তুমি চেষ্টা করবে, এই শিবরাত্রি থেকে শুরু করে তুমি চেষ্টা করবে নীল পূজার মধ্যে, শিবরাত্রি থেকে শুরু করে তুমি চেষ্টা করবে নীল পূজার মধ্যে এই গ্রহ প্রতিকারগুলো একটু করে নেবার জন্য। তুমি চেষ্টা করবে গ্রহ প্রতিকারগুলো করে নেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি তুমি দীক্ষা গ্রহণ করোনি, তোমার দীক্ষা গ্রহণ করা উচিত এই আগামী অক্ষয় তৃতীয়ার মধ্যে, যদি পারো তো খুব ভালো, অথবা অক্ষয় তৃতীয়া থেকে জন্মাষ্টমীর মধ্যে, অথবা অক্ষয় তৃতীয়া থেকে জন্মাষ্টমীর মধ্যে তুমি অবশ্যভাবেই কিন্তু দীক্ষা গ্রহণ করে নেবে। সেটা তোমার জন্য অত্যন্ত মঙ্গলময় হবে। কেমন? পরবর্তী যে চিঠি আজকে মনোনীত হয়েছে, চিঠিটি পাঠিয়েছ শুক্লা মালি। শুক্লা মালি, তুমি পাঠিয়েছ শিলিগুড়ি থেকে। মেয়ে শ্যামলী মালির জন্য তুমি এই চিঠি পাঠিয়েছ। মেয়ে শ্যামলী মালির জন্য তুমি এই চিঠি পাঠিয়েছ। লিখছ, পরম পূজনীয় বাবা দেবদাস, আপনার চরণে প্রণাম জানাই। আশা করি ভগবান শিব শম্ভুর কৃপায় ভালো আছেন। আপনার দীর্ঘ আয়ু কামনা করি। আমার মেয়ে শ্যামলী মালি, শুভ জন্ম তারিখ 12-10-1992, সময় দুপুরবেলা 2:04, জন্মস্থান শিলিগুড়ি। ওর উচ্চ শিক্ষা হবে কি? জয়েন্টে দুবার চেষ্টা করেও সফল হয়নি, ফলে খুব হতাশ। মাঝে মাঝে কান্নাকাটি করে। আগে খুব শান্ত প্রকৃতির ছিল, এখন আমাদের ওপর অত্যন্ত রাগ করে, অত্যন্ত রেগে যায় আমাদের ওপর। প্রতিকার বলবেন। ওর ইচ্ছে জীবনে উচ্চ শিক্ষিত হয়ে সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে। ও আজকালকার মেয়েদের মতো নয়। ওর জয়েন্টে না হওয়ার পর থেকেই ওর মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং ও চায় জীবনে মেডিকেল প্রফেশনে থাকতে। মা শুক্লা মালি, তুমি এই চিঠি লিখেছ, আমি অবশ্যভাবে দেখব যে কি রয়েছে শ্যামলীর জন্মকুণ্ডলীতে। মা শ্যামলীর শুভ জন্ম তারিখ 12 অক্টোবর 1992 সাল। জন্ম সময় দুপুরবেলা 2:04, জন্মস্থান শিলিগুড়ি। 12 অক্টোবর 1992 সাল, সেদিন ছিল সোমবার। 12 অক্টোবর 1992 সাল, সেদিন ছিল সোমবার, দুপুরবেলা 2:04 শিলিগুড়িতে জন্ম। মা শ্যামলীর হচ্ছে মেষ রাশি, মকর লগ্ন। মেষ রাশি, মকর লগ্ন, অশ্বিনী নক্ষত্র 1/1, 1 নম্বর নক্ষত্র এবং 1 নম্বর রাশি, এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ছিল সেদিন। কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ছিল সেদিন লৌহ পায়া, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। সবার আগে বলে দেই যে শ্যামলীর জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে সে কথা বলে দেই। শ্যামলীর জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে চন্দ্র, মেষ রাশিতে আছে চন্দ্র, এবং বৃষ রাশিতে আছে কেতু, বৃষ রাশিতে আছে কেতু, মিথুনে আছে মঙ্গল, এবং কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতে কোনো গ্রহ নেই, রবি এবং বৃহস্পতি আছে কন্যা রাশিতে, এবং বুধ এবং শুক্র আছে তুলা রাশিতে।
বুধ এবং শুক্র আছে তুলা রাশিতে, রাহু আছে এখানে বৃশ্চিক রাশিতে। রাহু এখানে আছে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে কোনো গ্রহ নেই। ধনু রাশিতে কোনো গ্রহ নেই এবং লগ্নে আছে শনি। লগ্নে আছে শনি এবং কুম্ভ এবং মীন রাশিতেও কোনো গ্রহ নেই। মা, ও আজকালকার মেয়ের মতো নয়, তুমি এই কথা বলেছ, কারণ মা লগ্নে শনি আছে। মা লগ্নে শনি থাকার জন্য ও উশৃঙ্খল নয়, ওর মধ্যে অত্যন্ত আদর্শ রয়েছে, ওর মধ্যে মার্জিত রুচিবোধ রয়েছে, অত্যন্ত আদর্শ রয়েছে, কারণ ওর লগ্নে শনি আছে। এবং লগ্নে শনি থাকার জন্য কিন্তু ওর লেট ম্যারেজ হতে পারে। লগ্নে শনি থাকার জন্য ওর একটা বিয়ের যোগ আসবে 23 বছর 8 মাসে। এই বিয়ের যোগটা পার হয়ে গেলে কিন্তু মা আর শুভ বিয়ের যোগ আসবে অনেক দেরিতে, 32 বছর 4 মাসে মা ওর বিয়ের যোগ আসবে। ওর কিন্তু মা লেট ম্যারেজ রয়েছে, লেট ম্যারেজ রয়েছে। এবং জন্মকুণ্ডলিতে মা, ও তুমি বলেছ যে ও মেডিকেল ও মেডিকেল প্রফেশনে থাকতে চায়। মেডিকেল প্রফেশনে থাকার জন্য এই জন্মকুণ্ডলিটা কতটা সুন্দর বা কতটা সাপোর্ট করে, কতটা আদর্শ। ওর হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, বৈদ্যরাজ অশ্বিনী কুমারদ্বয়। এই যে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে কিন্তু তাদের হাতে আরোগ্য লাভ করে থাকে মানুষ, তাদের কিন্তু আরোগ্য পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাদের হাতে মানুষের আরোগ্য পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সুতরাং মেডিকেল প্রফেশনের জন্য কিন্তু মা এই জন্মকুণ্ডলীটি একটি আদর্শ জন্মকুণ্ডলী, যেহেতু এই অশ্বিনী নক্ষত্রে এখানে চন্দ্র রয়েছে। শুধুমাত্র তাই নয়, রবি থেকে দেখতে হয় হচ্ছে সফলতা, আর বৃহস্পতি থেকে দেখতে হয় হচ্ছে ধৈর্য এবং সেবা। ডাক্তার হবার জন্য এই দুটিরই অত্যন্তভাবে প্রয়োজন আছে। আর রবি আর বৃহস্পতি এখানে কিন্তু ভাগ্যস্থানে বসে আছে। এটি একটি চিকিৎসক যোগ তৈরি করেছে। এই রবি এবং বৃহস্পতি যে ভাগ্যস্থানে বসে আছে, এত সুন্দর গ্রহ অবস্থা। সুতরাং মা সেদিক থেকেও অত্যন্তভাবে এই জন্মকুণ্ডলীটি সাপোর্ট করে ডাক্তার হবার ক্ষেত্রে। আর লগ্নে আছে শনি রিসার্চের ক্ষেত্রে এবং গুপ্ত বিদ্যার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ জন্মকুণ্ডলী। কারণ শনি কিন্তু রিসার্চের ক্ষেত্রে এরকম শুভ প্রভাব দিয়ে থাকে। লগ্নে যাদের শনি আছে তারা রিসার্চ, গবেষণা, এবং গুহ্যবিদ্যার ক্ষেত্রে এটি অত্যন্ত শুভ প্রভাব দিয়ে থাকে। তো শনিও মা এখানে শুভ অবস্থায় আছে। অবশ্যই ওর মা জীবনে ডাক্তার হতে পারবে এবং সেটা অ্যালোপ্যাথি হতে পারবে। তাহলে বাধাটা কে দিচ্ছে, কেন হলো না এখনো পর্যন্ত? এখানে মা বাধা হবার যেটা কারণ, সেটা একাদশপতি এবং চতুর্থপতি, শিক্ষাঘরের মালিক এবং ভালো নাম্বার যে দেবে সে মা এখানে বসে আছে। সে হচ্ছে মঙ্গল। সে মঙ্গল মা এখানে ষষ্ঠে মাঙ্গলিক দোষে বসে আছে। সে হলো মা মঙ্গল, আর মঙ্গল মা এখানে ষষ্ঠে মাঙ্গলিক দোষে বসে আছে। আর এখানে কি সমস্যাটা হয়েছে জানো? এখানে সমস্যাটা হয়েছে যে এখানে কেমদ্রুম যোগে বসে আছে। চন্দ্র এখানে শিক্ষা ঘরে কেমদ্রুম যোগে বসে আছে এবং এটা একটা চঞ্চলতা যোগ সৃষ্টি করেছে। এবং তার সাথে শুধু এটা চঞ্চলতা যোগই তৈরি করেনি, এটা একটা দারিদ্র্য যোগ সৃষ্টি করেছে। দেখো এখানে চন্দ্র একা রয়েছে, চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই এবং চন্দ্রের দুদিকে কোনো গ্রহ নেই। চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই এবং চন্দ্রের দুদিকে কোনো প্রকার গ্রহ নেই। এর জন্য কিন্তু ওর দুবার বাধা হয়েছে মা শিক্ষাক্ষেত্রে। দুবার বাধা হয়েছে শিক্ষাক্ষেত্রে। তুমি মা যদি পারো অবশ্য মা এই শিবরাত্রি থেকে শুরু করে তুমি অক্ষয় তৃতীয়ার মধ্যে তুমি এই কেমদ্রুম যোগটার তুমি প্রতিকার করবে
এবং তুমি মাঙ্গলিক দোষটার প্রতিকার করবে। সবার আগে দরকার মা এখানে মা কেমদ্রুম যোগের প্রতিকার, তারপরে মঙ্গল হচ্ছে মকর লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ, তারপর দরকার হচ্ছে এখানে মাঙ্গলিক দোষের প্রতিকার। ও আদর্শ একজন ডাক্তার হতে পারবে, ওর হাতে মানুষ আরোগ্য পাবে, ওর হাতে মানুষ রোগ থেকে মুক্ত হবে, তার পূর্ণ যোগ রয়েছে। হতাশ হয়ে গিয়েছে কারণ মা হতাশা তো মা মনে আসে, আর মা মনের কারগ্রহই হলো মা চন্দ্র, মনের কারগ্রহ হলো মা চন্দ্র, সেই জন্য মা হতাশা আসছে মনে, সেই জন্য মনে হতাশা আসছে। আমি শ্যামলীর জন্ম কুণ্ডলীটি নিয়ে আরও অনেক কথা বলবো মা। শ্যামলী জীবনে মা তুমি একটুখানি লিখে নাও, 1992 সালে মা জন্ম, এখন মা ওর 21 বছর বয়স হচ্ছে মা মাত্র, এখন মা মাত্র মা 21 বছর বয়স হচ্ছে মা। 23 বছর 9 মাসে ওর মা শিক্ষা আরও উন্নতি হবে, এবং মা শিক্ষা জীবন ওর মা সম্পূর্ণ হবে মা 27 বছর 4 মাসে মা ওর শিক্ষা জীবনটা মা সম্পূর্ণ হবে, 27 বছর 4 মাসে মা শিক্ষা জীবনটা মা সম্পূর্ণ হবে। তারপরে এবং মা ওর শিক্ষা জীবন সম্পূর্ণ করার পর কিন্তু ওকে আর অপেক্ষা করতে হবে না মা, সাথে সাথে কিন্তু ওর জব রয়েছে। শিক্ষা জীবন সম্পূর্ণ করার পর ওকে কিন্তু আর অপেক্ষা করতে হবে না, সাথে সাথে কিন্তু মা ওর জব রয়েছে, ও কিন্তু মা চাকরি পেয়ে যাবে। কেমন? বিয়েটা মা লেট ম্যারেজ আছে, ওর সাথে তুমি যে চাকুরিজীবী ছেলের বিয়েটা ভালো হবে না, ওর সাথে মা চাকুরিজীবী ছেলের ভালো বিয়ে হবে না মা। একটা ডাক্তারের সাথে মা চাকুরিজীবী ছেলের বিয়ে হলে ভালো হয়, সেটা একটা স্বাভাবিক কথা, কিন্তু ওর জন্মকুণ্ডলীটি এমন, ওর সাথে মা ব্যবসায়ী ছেলেরই বেশি ভালো বিয়ে হবে, এবং বিয়ে ওর নিজের ইচ্ছেতে হবে না, বিয়ে সম্বন্ধ করেই ভালো হবে, বিয়ে সম্বন্ধ করেই ভালো হবে। লেট ম্যারেজ আছে, এক ছেলের সাথে বিয়ে হতে পারে, জন্মস্থান থেকে 118 কিলোমিটার এর মধ্যে বিয়ে বেশি ভালো হবে, জন্মস্থান থেকে 118 কিলোমিটারের মধ্যে বিয়ে বেশি ভালো হবে। ছেলে শিক্ষিত হবে, তাদের নিজেদের বাড়িঘর সম্পত্তি থাকবে, তাদের নিজেদের বাড়িঘর সম্পত্তি থাকবে, এবং বয়সে শ্যামলীর থেকে 6 থেকে 9 বছরে বড় হতে পারে, বয়সে শ্যামলীর থেকে পাত্র 6 থেকে 9 বছরের বড় হতে পারে। এরকম ঘরে শ্যামলীর বিয়ে হবে, এরকম ঘরে শ্যামলীর বিয়ে হবে। এবং শ্যামলী জীবনে মা 67 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে, এবং শ্যামলী প্রায় 71 বছরেরও বেশি বাঁচবে। শ্যামলী 67 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 71 বছরেরও বেশি বাঁচবে। মানসিক উদ্বেগ, মানসিক হতাশা বা ডিপ্রেশন থেকে মা ওকে সাবধান থাকতে হবে, এবং দাঁতের সমস্যা থেকে কোমরে পায়ে ব্যথা যন্ত্রণা থেকে ওকে সাবধান থাকতে হবে, এবং ম্যালেরিয়া থেকে সাবধান থাকতে হবে, এবং ম্যালেরিয়া থেকে সাবধান থাকতে হবে। কেমন? এগুলো থেকে ওকে সাবধান রাখবে, কারণ মা লগ্নে যদি মা শনি থাকে তাহলে কিন্তু ভুল চিকিৎসা হতে পারে, লগ্নে যদি মা শনি থাকে তাহলে কিন্তু ভুল চিকিৎসা হতে পারে, এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবে। শ্যামলীর জন্মকুণ্ডলীটি সম্পর্কে মা আরও অনেক কথা বলবো, তোমাদের বলে দেই, যারা তোমরা চিঠি লিখতে চাও, যারা তোমরা আধ্যাত্ম বিষয় বা জ্যোতিষ বিষয়ে কোনো প্রকার প্রশ্ন করতে চাও, তোমরা অবশ্যভাবে প্রশ্ন পাঠাতে পারবে। তোমরা প্রশ্ন পাঠাবে আশ্রমের 2টি ঠিকানায়,